যদি তাকে সময় মতো হসপিটালে নিয়ে যাওয়া হতো তাহলে সে এইভাবে মারা যেত না। মিস জাং কান্না করে বলে, তার মৃত্যুতে আফসোস না করে তোমরা সবাই সত্যটা বলা থেকে পালিয়ে গিয়েছিলে। আমার বোন স্কুল টাইমে মারা গেছে, যার পুরো দায়ভার স্কুলের। কিন্তু পোস্টমর্টম রিপোর্টে আমাদের ভুয়া রিপোর্ট দেখিয়ে বলা হলো যে সুইন নাকি স্কুল শেষে মারা গিয়েছে। যদি তোমরা সত্যটা বলতে তাহলে আমরা অবশ্যই এর বিচার পেতাম। আমি এই কারণে কোনোদিনই তোমাকে ক্ষমা করব না। আর এরপর স্কুলের ওয়েবসাইটে মিস্টার কিম সুইনের পুরো ঘটনা লিখে পাবলিক করে দেয় এবং সাথে সাথে এটা ভাইরাল হয়ে যায়, যার কারণে এই কেস আবার ওপেন করা হয়। তখন ডাইরেক্টর সোয়ং এর বাবার থেকে আবারও এই কেসের জন্য সাহায্য চায়। সোয়ং এর বাবা বলে সে সাহায্য করবে, তবে ইয়নবেলকে স্কুল থেকে বের করে দিতে হবে। ডাইরেক্টর বলে যে আপনার কাজ হয়ে যাবে। মিডিয়া এই বিষয়টা নিয়ে কভার করতে শুরু করে। পরদিন গংতে রেডি হয়ে তার মায়ের বিয়েতে আসে। তার মা একজন সেলিব্রিটি ছিল, আর আজ তার মায়ের 3 নম্বর বিয়ে হতে যাচ্ছে। গংতে এইসব দেখে অনেকটা কষ্ট পায়। তার বাবাকে তার মায়ের বিয়ের ছবি পাঠালে সেটা দেখে অনেক রেগে যায়। তার বাবা বলে, তুমি এইসব আমাকে রাগানোর জন্য করছো। আমার জীবনের সব ঝামেলার একমাত্র কারণ হলে তুমি। তোমার বন্ধুকে কালই আমি স্কুল থেকে বের করে দিব, আর এরপর তুমিও বাড়ি থেকে বেরিয়ে যেও। গংতে বলে, ঠিক আছে, আমি চলে যাব, কিন্তু আমার ভুলের শাস্তি আমার বন্ধুকে দেওয়ার কথা কল্পনাও করো না। হঠাৎ এমন কি হয়ে গেল যে 1 বছর আগে মারা যাওয়া সুইনের মৃত্যুর একমাত্র সাক্ষী ইয়নবেওলকে আপনি এইভাবে বের করে দিচ্ছেন। আমাকে রাগালে কিন্তু আপনার জন্য এটা ভালো হবে না। এই বলে সে চলে যায়। মন খারাপ করে সে ইয়নবির বাড়ির সামনে এসে দাঁড়িয়ে থাকে। ইয়নবি বলে, এখানে কি করছো? গংতে বলে, কিছুই করছি না, আমি তো এখান দিয়ে বাড়িতে যাচ্ছিলাম। তখন হঠাৎ গংতে ইয়নবিকে বলে, আমি তোমাকে পছন্দ করি ইয়নবি। ইয়নবি তাকে সরি বলে এবং বলে, তোমার জন্য আমার এরকম কোনো ফিলিংস নেই, আমি তোমাকে শুধুই আমার বন্ধু ভাবি। গংতে বলে, তবুও আমি তোমাকে ভালোবাসি। ইয়নবি চলে যেতে ধরলে গংতে তার হাত ধরে টেনে তাকে জড়িয়ে ধরে বলে, আজকের দিনে আমি একা থাকতে চাই, আর তুমি তো জানোই আমার সব কথা মিথ্যা। ইয়নবি তখন আর কিছুই বলতে পারে না। এরপর দিন কেউ দরজায় কড়া নাড়লে মিস জং দরজা খুলে দেখে সেখানে আসল ইয়নবেল দাঁড়িয়ে আছে। ইয়নবেল তাকে বলে, আমি ফিরে এসেছি মা। মিস জং তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। সে তাকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। আর তখনই সেখানে ইয়নবি এসেও তাকে দেখতে পায়। আর এরপর ইয়নবি তার থেকে জানতে চায় সে এতদিন কোথায় ছিল আর সে এইসব কেন করছে। ইয়নবেওল বলে, আমি ছোটবেলায় যে অনাথ আশ্রমে ছিলাম এতদিন সেখানেই ছিলাম। টংইয়নে যখন স্কুল ট্রিপে গিয়েছিলাম তখন জানতে পারলাম যে ইয়নবি অনেক কষ্টে জীবনযাপন করছে। আমার মনে হয়েছিল আমি এভাবেই সবকিছু ঠিক করতে পারবো। এরপর আমরা স্কুল ট্রিপের দিনের ফ্ল্যাশব্যাকে চলে যাই। সেদিন কফি শপের বাইরে ইয়নবেওল ইয়নবিকে দেখে তাকে ফলো করেছিল এবং সে দেখতে পেয়েছিল যে সোয়ং তার বোনকে বুলি করছে। ইয়নবেওল সেদিন চেয়েও তার বোনকে সাহায্য করতে পারেনি। এরপর ইয়নবেওল দেখে তার বোন ইয়নবি একটি ব্রিজের উপর থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করছে। ইয়নবেওলও তখন পানিতে ঝাঁপ দিয়ে তার বোনকে বাঁচিয়েছিল। ইয়নবেওল তখন হসপিটালে এসে জানতে পারে যে ইয়নবি তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, আর এর জন্য ইয়নবেওল তখন সিদ্ধান্ত নেয় যে ইয়নবিকে সে তার জায়গায় পাঠাবে। তাই তার মায়ের দেওয়া রুমালটা সে ইয়নবিকে দিয়ে সেখান থেকে চলে গিয়েছিল। ইয়নবেওল বলে, যদি আমি সুইনকে সাহায্য করতাম তাহলে সে এইভাবে মারা যেত না। তখন আমি দেখতে পেলাম আমার বোনের সাথেও এই একই ঘটনা ঘটছে। সুইন সবসময় আমার পিছু করে, তার জন্য আমি নিজেকে বারবার দায়ী করছিলাম। তার আত্মা কোনোভাবেই আমার পিছু ছাড়ে না, আর হয়তো আমি সবকিছুর থেকে দূরে থাকতে চেয়েছিলাম, তাই আমি এইসব করেছি। ইয়নবেওল বলে, স্কুলের ওয়েবসাইটে ওই বিষয়টা নিয়ে পোস্ট দেখলাম, তখন আমার মনে হলো যে আমার সমস্যাটা সমাধান করা উচিত। এরপর তারা দুই বোন একসাথে অনেক গল্প করে। আর ইয়নবেওল বলে, কাল তোমার জায়গায় আমি স্কুলে যাব, কারণ আমাকে কিছু জিনিস ঠিক করতে হবে। পরদিন আসল ইয়নবেওল স্কুলে চলে আসে এবং তার ফ্রেন্ডদেরকে পেয়ে সে অনেক খুশি হয়ে যায়। ক্লাসের সবাই বলতে থাকে ইয়নবেওলের ট্রান্সফার হতে যাচ্ছে। তখন সোয়ন সবার উদ্দেশ্যে বলে যে ইয়নবেওলকে স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। আজকে স্কুলে ইয়নবেওলের শেষ দিন, তাই তার জন্য আমি একটি গিফট নিয়ে এসেছি। তখন ইয়নবেওলও সেখানে চলে আসে। সোয়ং তখন বলে, টংইয়ন স্কুলে যে মেয়েটি আত্মহত্যা করেছিল সেই ইয়নবি এখনো জীবিত, আর এই ইয়নবেওলই হলো ইয়নবি। সে ইয়নবেওল না, সে শুধু ইয়নবেওল হওয়ার নাটক করছে। এখন সোয়ং তো এটা জানে না যে আজকে এখানে সত্যি সত্যি ইয়নবেওল এসেছে। তখন ইয়নবেওল বলে, তোর দুইটা কথাই ভুল।
প্রথম কথা হলো আমি স্কুল থেকে কোথাও যাচ্ছি না, আর দ্বিতীয়ত আমি ইয়নবেওল। সোয়ং বলে, তুই যে ইয়নবেওল এটার প্রমাণ কি? ইয়নবেওল বলে, সেটা দিয়ে তুই কি করবি? তোর কাছে কি প্রমাণ আছে যে তুই সোয়ং? সোয়ং বলে, কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে তুই ইয়নবেওল নোস। এটা তোর আর ইয়নবেওলের হাতের লেখার কম্পারিজন রিপোর্ট, যেখানে স্পষ্ট যে তুই ইয়নবি। এটা পর্যাপ্ত না হলে তোর ফিঙ্গারপ্রিন্টটাও চেক করাতে পারি। ইয়নবেওল বলে, হাতের লেখা তোকে আমি এখনই দেখাতে পারি, আর ফিঙ্গারপ্রিন্টও এখনো দিতে পারি, কারণ এখন আমার সবকিছু মনে পড়ে গেছে। এখন আমি বলবো, তুই শুনবি। তুই আমার বোনের সাথে এমনটা কেন করেছিস? এই বলে সে তাকে ধাক্কা দেয় আর বলে, তুই প্রত্যেকদিন তাকে গালি দিয়েছিস, তার উপর ময়লা আবর্জনা ফেলেছিস, তার উপর মিথ্যা দোষারোপ করে তাকে স্কুল থেকে বের করে দিয়েছিস, আর তোর জন্যই সে মারা গেছে। তবুও তার জন্য তোর একটু আফসোস নেই? হারামি কুত্তি কোথাকার। তখন সোয়ং তাকে মারতে গেলে ইয়নবেওল উল্টে তাকে মারতে যায়, কিন্তু সে থেমে গিয়ে বলে, তোকে মারলে আমার হাতই নোংরা হয়ে যাবে, তুই এতটা নোংরা মানুষ যে। তখন গংতে এসেও এইসব দেখতে পায়। এরপর ইয়নবেওল ডাইরেক্টরের কাছে এসে বলে, আমি কোথাও ট্রান্সফার হচ্ছি না, এটাই আমার শেষ সিদ্ধান্ত। ডাইরেক্টর বলে, তুমি কি আমাদের মজা নিচ্ছ? সে বলে, আপনারা চাইলে আবারও শুনানি করতে পারেন, কিন্তু আমি এখান থেকে কোথাও যাচ্ছি না। এটা করলে আপনাদের জন্য ভালো হবে না। ডাইরেক্টর তখন কি করবে কিছুই বুঝতে পারে না। এরপর ওয়েবসাইটের সেই পোস্টের জন্য মিস জাংকে স্কুল থেকে বের করে দেওয়া হয়, কারণ স্কুল কর্তৃপক্ষ এটা জেনে গিয়েছিল যে সে সুইনের বড় বোন। মিস্টার কিমকে বলে, সেই পোস্ট যে করে থাকুক না কেন সেটা আমি করিনি। মিস্টার কিম বলে, আমি জানি, কারণ ওই পোস্টটা আমি করেছিলাম। মিস জাং এইটা শুনে অবাক হয়ে যায়। মিস্টার কিম বলে, আমি সবাইকে বলে দিব যে ওই পোস্ট আমি করেছি, এতে হয়তো তোমাকে তারা স্কুল থেকে বের করবে না। মিস জাং বলে, এর দরকার নেই, কারণ তারা আমাকে স্কুল থেকে বের করে দিচ্ছে কারণ আমি সুইনের বড় বোন বলে। এতটা সাহায্য করার জন্য ধন্যবাদ। এই বলে সে চলে যায়। এরপর গংতে ইয়নবেওলকে ভালোভাবে দেখছিল, কারণ আজকে ইয়নবেওলের আচরণ আগের মতো রুড আর দেমাগি হয়ে গেছে, আর ইয়নবি তো ছিল খুবই শান্ত আর নরম স্বভাবের। গংতে তাকে দেখে কিছুই বুঝতে পারছিল না। সে তাকে ডেকে ছাদে যেতে বলে, কিন্তু ইয়নবেওল তো কিছুতেই আসে না। গংতে তাকে গিয়ে বলে, তুমি এত অ্যাটিটিউড কেন দেখাচ্ছ? এটা তোমাকে একদমই মানায় না। ইয়নবেওল তখন তার মাথায় মেরে বলে, আমার হাতে মরতে চাস নাকি? গংতে তখন ভালোভাবে দেখে বলে, তুমি একদম আগের মতো বিহেভ করছো। ইয়নবেওল বলে, আমি ইয়নবেওল, সত্যিকারের ইয়নবেওল। গংতে তখন জানতে চায় ইয়নবি কোথায়। ইয়নবেওল বলে, সে টংইয়ন চলে গেছে। আর এটা শুনেই গংতি দৌড়ে ইয়নবেওলদের বাড়ির সামনে চলে আসে। আর এদিকে ইয়নবি মিস সং এর সাথে টংইয়ন যাচ্ছিল। মিস সং তাকে বলে, তুমি এখানে কিছুদিন থেকেই আমাদের কাছে সিউলে চলে আসবে, আমরা তিনজন একটি ফ্যামিলির মতো থাকবো। মিস সং কিছুতেই ইয়নবিকে একা ছাড়তে চাইছিল না। ইয়নবি তাকে বলে, আমি এখানে কিছুদিন থেকেই চলে আসব। আশ্রমে আসলে বাচ্চারা তাকে দেখে কান্না করতে থাকে। ইয়নবি বাচ্চাদেরকে অনেক ভালোবাসতো। তখন আমরা দেখতে পাই গংতেও এখানে তার পিছু পিছু চলে এসেছে। সে বলে, তুমি বায়না বলে এভাবে কিভাবে চলে আসতে পারো? ইয়নবি বলে, আমি এখানে সব সময়ের জন্য আসিনি। গংতে বলে, সব সময়ের জন্য আসলে আমি তোমাকে তুলে নিয়ে যেতাম। এরপর গংতে ইয়নবির সাথেই কিছুদিন এই আশ্রমে থাকতে শুরু করে। আর এইদিকে ইয়নবেওল ইয়ানকে ডেকে বলে দেয় যে সে ফিরে এসেছে। ইয়ান এই সব শুনে অনেক অবাক হয়ে যায়। পরদিন স্কুলে ইয়ান ইয়নবেওলকে ইয়নবির ব্যাপারে জিজ্ঞেস করে যে সে এখন কোথায় আছে। ইয়নবেওল বলে, ইয়নবি এখন টংইয়নে আছে, আমরা এখনো জানি না সে এখানে ফিরে আসবে কিনা। যদি তার এখানকার পিছুটান থাকে তাহলে অবশ্যই সে এখানে চলে আসবে। আর তাদের এইসব কথা স্বয়ং শুনে বলে, এজন্য তো বলি যে ভীতুটার মধ্যে এত সাহস কোথা থেকে আসলো। সে ইয়ানকে বলে, বেচারা ইয়ান, এখন তুমি কি করবে? ইয়নবি তো টংইয়ন চলে গেছে। তখন স্বয়ং বলে, তুমি কি জানো ইয়নবেওল, ইয়ান তার কম্পিটিশন ছেড়ে ছুটে এসেছিল স্কুলের দিকে ইয়নবিকে বাঁচাতে, আর তখনই তার একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। ইয়ান সেদিন ইয়নবিকে বাঁচানোর জন্য সবকিছু ছেড়ে চলে এসেছিল। সে আগে থেকেই জানতো যে সে ইয়নবেওল না ইয়নবি, কিন্তু তারপরও সে ইয়নবির জন্য ফিরে এসেছিল। আর ইয়নবেওল এইসব শুনে বুঝতে পারে যে ইয়ান আসলে ইয়নবিকে ভালোবেসে ফেলেছে। ইয়নবেওল তখন সোয়ং এর কলার চেপে ধরে বলে, একে তো আমার বোনকে এত নির্যাতন করেছিস, আর এখন আমার বন্ধুকে মাঝখানে টেনে এনে আমাকে টর্চার করার চেষ্টা করছিস। তোর এই গুন্ডামি অন্য কোথাও গিয়ে দেখাবি, এখানে থাকতে হলে নিজের সীমার মধ্যে থাকবি। এই বলে তাকে ধাক্কা দিয়ে চলে যায়। ইয়নবেওল ইয়ানকে বলে, সোয়ং এর কথায় আমি কিছুই মনে করিনি, আমি জানি সে আমাকে রাগানোর জন্য ওসব বলছিল। তখন ইয়নবেওল বলে, গংতের কি হয়েছে কিছু জানো? তাকে বললাম যে ইয়নবি টংইয়নে চলে গেছে। এটা শুনে সে দৌড়ে সেখানে চলে গেল। এই শুনে ইয়ানের কিছুটা মন খারাপ হয়। গংতে পরদিন ইয়নবির ওখান থেকে চলে আসে আর তাকে বলে,
তুমি অবশ্যই ফিরে আসবে, তোমাকে আসতেই হবে, আমি তোমার জন্য অপেক্ষা করব। এদিকে ইয়ান সব সময় শুধু ইয়নবির কথাই ভাবতো। সে বুঝতে পারে না যে তার এখন কি করা উচিত। আর এদিকে ইয়নবিও ইয়ানের কথা ভাবে। এরপর হঠাৎ মিস্টার কিম রিজাইন দিয়ে দেয়। ডাইরেক্টর তাকে বলে, তুমি পাগলামি কেন করছো? সেটা একটা অ্যাক্সিডেন্ট ছিল, না তুমি তাকে মরতে দিয়েছো আর না আমি কোনো ভুল করেছি। তখন আমি যা করেছি স্কুল আর আমার স্টুডেন্টদের জন্য করেছি। মিস্টার কিম বলে, আপনি সত্যটা সামনে না এনে সত্যটা লুকিয়ে গেছেন। আমি এই অপরাধবোধ নিয়ে এখানে চাকরি করতে পারবো না। সুইনের মাত্র 15 বছর বয়স ছিল, তার মৃত্যুর জন্য আমরাই দায়ী। দেরি হওয়ার আগেই সত্যটা স্বীকার করে নিন। এরপর ইয়ান গংতের কাছে এসে বলে, আমি শুনলাম তুমি টংইয়নে ইউমির কাছে গিয়েছিলে। গংতে বলে, তো তোমার কি এজন্য চলছে? ইয়ান বলে, আমি শুধু জানতে চাইছিলাম যে সে ঠিক আছে কিনা। যা শুনে গংতে অবাক হয়ে যায় এবং বুঝতে পারে ইয়ানও হয়তো ইউনবিকে পছন্দ করে। এদিকে সোয়ং তার টংইয়নের বান্ধবীদের কল করে বলে ইউনবির অনাথ আশ্রমে গিয়ে তাকে শায়েস্তা করতে, কারণ সে এখন টংইয়নে আছে। আর তার এই সব কথা শুনে ইয়নবেওল তার ফোন ফেলে দিয়ে পা দিয়ে সেটা ভেঙে ফেলে। ইয়নবেওল বলে, তোর জিনিসের উপর পা রেখেছি, এতে তোর খারাপ লাগছে তাই না? সোয়ং বলে, মনে হচ্ছে তোকে এখনই মেরে ফেলি। ইয়নবেওল বলে, আমারও এমনই লেগেছিল যখন তুই আমার বোনকে নির্যাতন করেছিস। আমি তোকে বরবাদ করে দিব সোয়ং। সোয়ং এতে প্রচুর রেগে কান্না করতে থাকে। এরপর গংতে ইয়নবেওলকে ডেকে পাঠায় আর তাকে বলে, সুইনের কেসের ব্যাপারে তুমি কতটুকু জানো? তুমি কি জানো ডাইরেক্টর এখানে কতটুকু ইনভলভ আছে? ইয়নবেওল বলে, পুলিশ সুইনের লাশ দেখে বলেছিল যে তার মৃত্যু ক্লাস চলাকালীন 3টা থেকে 4টার মধ্যে হয়েছিল, কিন্তু যখন অফিসিয়াল পোস্টমর্টম রিপোর্ট আসলো তখন রিপোর্টে লেখা ছিল তার 7টার পর স্কুল শেষে মৃত্যু হয়েছিল। কিন্তু তুমি এইসব জেনে কি করবে? তখন গংতের ওই আসল পোস্টমর্টম রিপোর্টের কথা মনে পড়ে যায় আর বুঝতে পারে তার বাবাই এই সব কিছু করেছে। রাতে গংতে তার বাবাকে সেই আসল পোস্টমর্টম রিপোর্টের ছবি দেখায়, যা দেখে তার বাবা রেগে যায় আর বলে, এখন তুই তোর নিজের বাবাকে ব্ল্যাকমেল করবি? তোর জন্য আমি কি না করেছি, এই সব দেখিয়ে তুই আমার থেকে কি পেতে চাস? গংতে বলে, আমি জানি না, আমার মনে হয় যে আমি খুশি থাকবো যখন তুমি আমার জীবন থেকে সব সময়ের জন্য চলে যাবে, কিন্তু তারপরও আমি কিছুই করতে পারছি না। পুলিশকে এটা অনেকবার দিতে চেয়েছি কিন্তু আমি পারিনি। আমার দ্বারা এটা কেন হচ্ছে না? আমি কেন পারিনি বাবা? তুমি কি এটার কারণ বলতে পারবে? তার বাবা এই কথা শুনে হতবাক হয়ে যায়। সে বুঝতে পারে তার ছেলে তাকে কতটা ভালোবাসে। গংতের ছবিটা রেখে চলে যায় আর তার বাবাকে বলে, এখন সিদ্ধান্ত তোমার, তুমি যেটা করবে আমি সেটাই মেনে নিব। গংতের বাবা তখন তার ভুল বুঝতে পারে এবং সে ঠিক করে সে পুলিশকে সব জানিয়ে দিবে। পরদিন গংতে দেখে পুলিশ এসে তার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। গংতে তার বাবার এই কাজে অবাক হয়ে যায় আর সে অনেকটা কষ্ট পায়, কারণ পৃথিবীতে তার বাবা ছাড়া তার আর কেউ ছিল না। আর এই ব্যাপারটা তখন ইয়ান লক্ষ্য করে, কিন্তু সে বুঝতে পারে না গংতের কেন এত খারাপ লাগছে। ডাইরেক্টর পুলিশের কাছে এসে সমস্ত দোষ তার নিজের কাঁধে নিয়ে নেয় এবং বলে সে মিথ্যা পোস্টমর্টম রিপোর্ট দেখিয়েছিল। পুলিশ তখন বলে মিস্টার কিম সত্যটা জেনেও চুপ ছিল, এজন্য তারও শাস্তি হবে। সে বলে, মিস্টার কিম কখনো চুপ ছিল না, আমি সব সময় নিজের পাওয়ার ব্যবহার করে তাকে থামিয়ে দিতাম, তাই এতে তার কোনো দোষ নেই। এরপর ইয়নবেওল আর ইয়ান বসে কফি খাচ্ছিল। তখন ইয়ান বলে, ইয়নবি অনেক লাকি, কারণ সে তোমার মতো একজন ভালো বোন পেয়েছে। ইয়নবেওল তখন বলে, ইয়নবি আমার মতো নয়, তুমি হয়তো জানো না, সে একটি মেয়েকে বুলি থেকে বাঁচিয়েছিল আর এরপর তাকেই বুলি করা হয়। যেখানে আমি আমার ফ্রেন্ডকে বুলি হওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম, তাকে ইগনোর করেছিলাম, এই হিসেবে সে আমার থেকে অনেক ভালো একটি মেয়ে। এরপর ইয়নবি সিউলে ফিরে আসে আর ইয়ানের ট্রেনিং সেন্টারে আসে তার জন্য একটি পার্সেল দিতে। আর তখনই সেখানে ইয়ান চলে আসে আর ইয়ান তার চোখ দেখেই বুঝতে পারে যে এটা ইয়নবি। তারা দুজন কথা বলার জন্য আসে। ইয়ান দেখে ইয়নবি তার দেওয়া গোল্ড মেডেলটা তাকে ফিরিয়ে দিয়েছে। ইয়নবি বলে, এটা যার কাছে থাকার কথা তাকেই দিও, কারণ তুমি তাকে কথা দিয়েছিলে। ফেরার পথে সে নিউজে দেখতে পায় ডাইরেক্টর তার ভুল স্বীকার করে নিয়েছে। সাথে সাথে সে গং থেকে কল করে, কারণ সে জানতো গংতের ডাইরেক্টরের ছেলে। এদিকে গংতের প্রচুর অসুস্থ ছিল। কল রিসিভ করে সে অজ্ঞান হয়ে যায়। ইয়নবি তখন তাকে হসপিটালে নিয়ে আসে। ঘুমের ঘোরে সে তার মাকে ডাকতে থাকে। এই দেখে ইয়নবি তার মায়ের কাছে মেসেজ করে দেয়। রাতে গংতের মা তাকে দেখতে হসপিটালে চলে আসে।
ইউনবি তাকে বলে সে গংদের বন্ধু, তার ক্লাসে পড়ে। গংদের মা তাকে ধন্যবাদ জানায় গংদের পাশে থাকার জন্য। গংদের জন্য একটি গিফট রেখে সে চলে যায়। গংদের জ্ঞান ফিরলে ইউনবি তাকে বলে এতটা অসুস্থ হওয়ার পরেও কাউকে কিছু জানালে না কেন? একটা কল তো করতেই পারতে। গংতে বলে তোমার কখনোই আমার জন্য ফিলিংস হবে না, তাই প্লিজ এইসব করো না। ইউনবি বলে তো আমি কি চলে যাব? গংতে বলে আমি মজা করছিলাম। এরপর আমরা দেখি ইউনবেল মিস জাং এর বাড়িতে এসেছে। তখন সে সোয়েনের রুমে তাদের দুজনের ছবি দেখতে পায়। মিস জাং বলে সোয়েন তার ডায়েরিতে তোমাকে নিয়ে অনেক কিছু লিখেছে। তোমার সাথে কাটানো মুহূর্তগুলো তার কাছে সবচেয়ে দামি মুহূর্ত ছিল। এতটাই সে তোমাকে ভালোবাসতো। সে সুইনের একটি ভয়েস রেকর্ডিং শুনতে পায় যেখানে সুইন বলে ইউনবেল তুমি আমাকে ইগনোর করো, এর জন্য আমি তোমার উপরে রেগে নেই। তুমি সব সময় আমার বেস্ট ফ্রেন্ড ছিলে আর সব সময় বেস্ট ফ্রেন্ড হয়েই থাকবে। এই সব শুনে ইউনবেল প্রচুর কান্না করতে থাকে। সে যদি ওই সময়ে সুইনের পাশে থাকতো তাহলে হয়তো সে এইভাবে মারা যেত না। ইউনবেল তখন চিৎকার করে কান্না করতে থাকে। এরপর গংতে ইউনবিকে কল করে একসাথে খাবার খেতে যেতে যায়। তারা খাবার খেয়ে সারাদিন ঘুরে রাতে গংতে তাকে বাড়িতে পৌঁছে দিতে আসে। এদিকে আমরা দেখি ইয়ানো দৌড়ে ইউনবির কাছে আসছে। গংতে ইউনবিকে বলে তোমার সাথে সময় কাটালে সময় কখন কেটে যায় আমি নিজেও বুঝতে পারি না। এই বলে সে হঠাৎ তার গালে একটা কিস করে বসে, আর এতে ইউনবি চমকে যায়। আর ইয়ান দূর থেকে এটা দেখে অনেকটা কষ্ট পায়। অর্থাৎ ইয়ান তার ফিলিংস শেয়ার করার জন্যই এখানে এসেছিল। ইউনবি তাকে বলে তুমি এটা কি করলে? গংতে ইমপ্রেস হয়ে তাকে বলে আমি তোমার কোনো কথা শুনতে পাচ্ছি না, তুমি চাইলে আমাকে মারতে পারো। আর এরপর যে যার মতো চলে যায়। পরদিন ইয়ান গংতেকে ডেকে বলে দেরি হওয়ার আগে আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এখনো পর্যন্ত আমি কনফিউজ ছিলাম। আমি বুঝতে পারছিলাম না যে আমি কেমন ফিল করছি, তাই আমি তোমাকে উত্তর দিতে পারিনি। আমি ইউনবিকে ঘৃণা করি না, আমি তার উপর রেগেছিলাম। তাকে ঘৃণা করি এর জন্য নয়, বরং আমি তাকে ভালোবেসে ফেলেছি। গংতে এটা শুনে অনেক রেগে যায়। ইয়ান বলে তুমি এটা নিয়ে কি ভাবো এতে আমার কিছুই যায় আসে না। গংতে বলে তো দেখা যাক কে জিতে। ইয়ান বলে আমিই জিতবো। এরপর দেখতে পাই স্কুলে সবাই সোয়ংকে বুলি করছে। সে তাদের পাশে গিয়ে বসলে একটি মেয়ে বলে আমি ভেবেছি আমি স্কুলের মধ্যে সবচেয়ে বড় বেহায়া, কারণ আমি কাউকে পাত্তা দিই না, কারো কথা শুনি না। কিন্তু এখন দেখছি আমি ভুল, তুমি তো আমার থেকেও 2 কদম এগিয়ে আছো। তখন মেয়েটির বয়ফ্রেন্ড বলে তুমি বেপরোয়া হতে পারো, কিন্তু সে নয়, কারণ সে তো একজন ক্রিমিনাল। আর এখন স্বয়ং বুঝতে পারে কাউকে বুলি করলে কেমন লাগে। কিন্তু সে এখান থেকে শিক্ষা গ্রহণ না করে ইউনবিউলকে বলে তোদের কি মনে হয় আমি তোদেরকে এইভাবে ছেড়ে দিব? ইউনবিউল বলে তোর যা ইচ্ছা করতে পারিস, আমি জানি তুই ভেতর থেকে খুবই দুর্বল, এজন্যই তুই এইসব করিস, নিজেকে স্ট্রং দেখার জন্য। এরপর ইউনজুন ক্লাসের সবাইকে বলে আমাদের ক্লাস টিচার মিস্টার কিম স্কুল ছেড়ে চলে যাচ্ছে। যা শুনে সবাই হতবাক হয়ে যায়। গংতে মিস্টার কিমকে ডেকে বলে আপনাকে কি আমার বাবা স্কুল থেকে বের করে দিচ্ছে? মিস্টার কিম বলে আমি নিজ ইচ্ছাতেই চলে যাচ্ছি। মিস্টার কিম বলে ছোটবেলায় একজন মহান টিচার আমার জীবন পাল্টে দিয়েছিল। তখন থেকে আমার স্বপ্ন ছিল বড় হয়ে আমি তার মতো একজন ভালো টিচার হব। গংতে তুমি কি জানো সেই টিচার কে ছিল? সেটা ছিল তোমার বাবা। যা শুনে গংতে অবাক হয়ে যায়। তারা দুজন ফ্রেন্ডের মতো ছিল। মিস্টার কিম তাকে বলে আমাকে মিস করলে কল করে নিও। এরপর রাস্তায় ইয়ানের বাবা গংতেকে দেখে বলে তুমিও ইয়ানের স্কুলে পড়ো, তুমি কি তার বন্ধু? গংতে হ্যাঁ বলে চলে যাচ্ছিল। তখন সে তাকে জোর করে খাবার খাওয়াতে নিয়ে আসে। খাবার খেয়ে চলে যাওয়ার সময় ইয়ানের হঠাৎ মনে হয় যে সে ডাইরেক্টরের ছেলে হতে পারে। এজন্য তাকে জিজ্ঞেস করে তুমি কি ঠিক আছো? ইয়ানের তার জন্য চিন্তা হচ্ছিল। গংতে তার বাবাকে অনেক মিস করত। এরপর আমরা দেখি সোয়ং তার ফোনটা ঠিক করার জন্য আসে। লোকটি তাকে বলে সব ডাটা হয়তো সে ফিরিয়ে আনতে পারবে না। আর তখনই সোয়ং এর মনে পড়ে যায় যে একবার সে ইউনবির নোট ভিডিও করেছিল। এটা মনে পড়তেই লোকটিকে বলে যাই হয়ে যাক না কেন তার সমস্ত ডাটা ফেরত চাই। আর এরপর লোকটি তার ফোনের 70% ডেটা ফিরিয়ে আনতে পারে। এরপর ইউনবিকে মিস সং বলে আমি তোমার জন্য নতুন স্কুল সিলেক্ট করে ফেলেছি। যা শুনে ইউনবি অনেক খুশি হয়ে যায়। ইউনবিউলকে বলে আমার সাথে বেড শেয়ার করতে তুমি বিরক্ত হও না তো? ইউনবিউল বলে একদমই না, তোমার সাথে আমার অনেক কিছু করার ইচ্ছা ছিল, তার মধ্যে একটি হলো বিছানায় একসাথে শুয়ে কথা বলা।
ইয়নবি তখন তাকে বলে, মা আমার জন্য নতুন স্কুল সিলেক্ট করেছে, তোমার স্কুলে আর যাওয়া হবে না। তবে আমি সবার কাছে ক্ষমা চাইতে চাই, কারণ আমি এতদিন তাদের মিথ্যা বলে এসেছি। এজন্য পরদিন ইয়নবি স্কুলে যেতে চায়। পরদিন মিস্টার কিম তাদের শেষ ক্লাসটা করায়। সবার মিস্টার কিমের জন্য অনেক মন খারাপ হয়। তারা সবাই মিস্টার কিমের গাড়ির ক্লাসে অনেক চিকুট রেখে দেয়। মিস্টার কিম এটা দেখে ইমোশনাল হয়ে যায়, কারণ তার স্টুডেন্টরা তাকে অনেক ভালোবাসে। তারা সবাই বলতে থাকে, আমরা আপনাকে মিস করবো স্যার। এরপর আমরা দেখি ইয়ান ইয়নবিওলকে বলে, আমরা এখন বড় হয়ে গেছি, আর এখন কিছুই আর আগের মতো নেই, তাই না? ইয়ান বলে, আজকে আমি 10 বছর আগের আমার ক্রাশকে বিদায় জানানোর জন্য এখানে এসেছি। ইয়নবিওল বলে, আমি কখনোই ভাবিনি যে তুমি আমার শুধু বন্ধু নাকি বন্ধুর থেকেও বেশি কিছু, তাই তুমি বেশি চিন্তা করো না। ইয়নবিওল বুঝতে পারে যে ইয়ান ইয়নবিকে ভালোবেসে ফেলেছে। পরদিন গংতে তার বাবার সাথে দেখা করতে আসে। সে তার বাবাকে বলে, আপনার হয়তো বিশ্বাস হবে না, কিন্তু আপনি ছাড়া বাড়িটা পুরো ফাঁকা ফাঁকা লাগে। আমি আগে আপনার ছেলে হওয়ার জন্য লজ্জিত বোধ করতাম, কিন্তু আমি ভুল ছিলাম। এখন আমি খুশি যে আমি আপনার সন্তান। তার বাবা বলে, তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি তোমার ভালো বাবা হতে পারিনি। তুমি কখনোই আমার দুর্ভাগ্য ছিলে না, তুমি আমার জীবনে পাওয়া সবচেয়ে বড় উপহার ছিলে। বাড়ি ফেরার পথে গংতে তার বাবার জন্য প্রচুর কান্না করে, কারণ সে সবসময় তার বাবাকে ঘৃণা করে এসেছে। এদিকে ইয়ান ইয়নবির সাথে দেখা করতে আসে। ইয়নবি বলে, কাল সে সবাইকে গুড বাই বলার জন্য স্কুলে যাবে, আর এরপর সে নতুন স্কুল জয়েন করবে। ইয়ান তখন তাকে প্রপোজ করে দেয় আর তাকে জড়িয়ে ধরে। ইয়নবি তখন কি করবে কিছুই বুঝতে পারে না, কারণ সেও ইয়ানকে ভালোবেসে ফেলেছে। কিন্তু ইয়নবিওলের কি হবে? পরদিন ইয়নবি স্কুলে চলে আসে। গংতের সাথে দেখা হলে গংতে পরীক্ষা করে দেখে যে আজকে ইয়নবি এখানে এসেছে। ইয়নবি বলে সে সবাইকে গুড বাই বলার জন্য এসেছে, কিন্তু তখন স্বয়ং তাদের এইসব কথা শুনে ফেলে। সে ইয়নবিওলকে কল করে বলে, আজকে তোর কি এমন কাজ আছে যে আজকে তুই স্কুলে ইয়নবিকে পাঠিয়ে দিয়েছিস? ইয়নবিওল বলে, কেন, আমাকে ছাড়া তুই ওখানে বোর হচ্ছিস? স্বয়ং বলে, আমি টংইয়নে একটি ছোট্ট ভিডিও করেছিলাম, যেটার মেন ক্যারেক্টার হলো তোর বোন ইয়নবি, আর এটা ভাইরাল করে দিলে তোর বোনের জীবন তো শেষ। ইয়নবিওল বুঝতে পেরে তাড়াতাড়ি স্কুলের দিকে আসতে থাকে। এদিকে ইয়নবি ক্লাসের সামনে গিয়ে সবাইকে সত্যটা বলতেই যাচ্ছিল, কিন্তু তখনই সেখানে ইয়নবিওল চলে আসে, যা দেখে পুরো ক্লাস শকড হয়ে যায়। স্বয়ং তখন সবার সামনে গিয়ে বলে, ফাইনালি সত্যটা বেরিয়ে এলো। আমি বলেছিলাম না টংইয়নের ইয়নবি মারা যায়নি, জীবিত আছে। ইয়নবিওল তখন ইয়নবিকে বলে, তুমি ভয় পেও না, যা বলতে যাচ্ছিলে সেটা বলে ফেলো। তখন ইয়নবিওল স্বয়ংকে টেনে নিয়ে যায় কথা বলার জন্য। নিয়ে গিয়ে সে তার থেকে সেই ভিডিওটা চাইতে থাকে আর বলে, আমি ক্লাসের সবার সামনে চলে এসেছি, তুই যেটা চেয়েছিলি সেটাই হয়েছে, এখন ওই ভিডিওটি আমাকে দে। স্বয়ং বলে, ভিডিওটি যদি একবার ভাইরাল হয়ে যায় না, তাহলে ইয়নবির লাইফ শেষ। ইয়নবিওল তাকে জিজ্ঞেস করে, ভিডিওটি কে করেছিল? স্বয়ং বলে, ভিডিওটি আমি নিজ হাতে এত কষ্ট করে করেছি, এইভাবে কিভাবে তোকে দিয়ে দিব? এদিকে ইয়নবি সবাইকে সরি বলে। সে বলে, আমি ইয়নবি, আমি ইচ্ছা করে তোমাদেরকে মিথ্যা বলিনি, আমার নিজের কিছু কারণ ছিল। তোমাদের সবার রাগ করাটা স্বাভাবিক, পারলে তোমরা সবাই আমাকে ক্ষমা করে দিও। আর এদিকে ইয়নবিওল স্বয়ংকে টেনে নিয়ে গিয়ে তার ভয়েস রেকর্ড শোনায়, যেখানে মাত্র সে স্বীকার করেছে যে ওই ভিডিওটি সে নিজে করেছে। অর্থাৎ এইসব বলার সময় ইয়নবিওল তার সমস্ত কথা প্রমাণস্বরূপ রেকর্ড করেছিল। ইয়নবিওল রেগে বলে, যদি আজকের পর ওই ভিডিও সম্পর্কে একটা শব্দ তোর মুখ দিয়ে বের হয়, তো আমি তোকে শেষ করে দিব। স্বয়ংয়ের কলার চেপে সে বলে, তোকে শেষবারের মতো ওয়ার্নিং দিচ্ছি, যদি বেঁচে থাকতে চাস তো আজকের পর আমার বোনের আশেপাশে যেন তোকে না দেখি, না হলে আমি তোর জান নিয়ে নিব। এই বলে সে চলে যায়। আর এরপর স্বয়ংকে ওই রেকর্ডিং এর জন্য স্কুল থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর প্রায় সবকিছু স্বাভাবিক হয়ে যায়। আমরা দেখি একটা কোচিং সেন্টারে মিস্টার কিম পড়াচ্ছে। সেখানে গংতেকে ঘুমাতে দেখে সে অবাক হয়ে যায়। গংতে বলে সে মিস্টার কিমকে মিস করছিল। কোচিং থেকে বের হওয়ার সময় তার ইয়নবির সাথে দেখা হয়। ইয়নবি তাকে বলে, তুমি এখানে কেন ভর্তি হয়েছো? ক্লাসে তো সবসময় পড়ে পড়ে ঘুমাও। তারা বাইরে বের হলে সেখানে ইয়ান ইয়নবিকে নেওয়ার জন্য আসে, আর তখন তারা দুজন তার হাত ধরে টানাটানি করতে থাকে। ইয়নবি তখন তাদের হাত ছাড়িয়ে বলে, আমি একাই চলে যাব, তোমাদের কারোর সাথেই যেতে হবে না।
বাড়ি আসলে মিস সং তার মেয়েদেরকে বলে, আমি অন্য শহরে যাওয়ার চিন্তা ভাবনা করেছি, যেন তোমরা সবকিছু নতুন ভাবে শুরু করতে পারো। আমি আমার স্টোর সেখানে মুভ করব, আর তোমাদেরও সেখানকার স্কুলে ভর্তি করিয়ে দিব। এতে তারা দুজনেই রাজি হয়ে যায়। স্কুলে ইউনবেউল তার ফ্রেন্ডদের বলে যে সে অন্য স্কুলে চলে যাবে, আর ইউনবিও সেখানে পড়বে। গংদের এটা শুনে মন খারাপ হয়ে যায়। সে ইউনবিকে ডেকে বলে, তুমি আমার থেকে দূরে চলে গেলে তোমার কি এতটুকু খারাপ লাগবে না? ইউনবি তখন বলে, আমি সব সময় মন থেকে তোমাকে একজন ভালো বন্ধু ভেবে এসেছি। তোমাকে আমি সেই নজরে দেখতে পারি না যে নজরে তুমি আমাকে দেখো, এজন্য আমি সরি। গংতে বলে, আমি এটা আগে থেকেই জানতাম, আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি। এই বলে সে চলে যায়। এদিকে সোয়ং অনেক ডিপ্রেশনে চলে গিয়েছিল, কারণ সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে নিয়ে বাজে মন্তব্য করছিল। তার বাবাও তার উপর চিৎকার করতে থাকে, কারণ তাকে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছে। এখন আবারও নতুন স্কুলে ভর্তি হওয়া সোয়ং এর জন্য অনেক কঠিন হয়ে যাবে। সে বসে প্রচুর কান্না করতে থাকে। ইউনবিকে সে মেসেজ করে ডেকে নেয় আর বলে, তোমার সেই ভিডিওটি তখন আমার কাছে ছিলই না, কারণ তোমার বোন একদিন আমার ফোন ভেঙে দিয়েছিল, আর সেই ভিডিওটি আর রিকভার করতে পারিনি। হয়তো ইউনবেউল সেদিন আমাকে থামিয়ে ঠিকই করেছিল। হয়তো আমি ভুলে গিয়েছিলাম যে কাউকে উত্তপ্ত করলে সে কতটা কষ্ট পায়। ক্ষমা চাওয়ার জন্য আমি এখানে আসিনি। যদি তুমি আমাকে ক্ষমা করে দাও, তবুও আমি কিছুই বদলাতে পারবো না। ইউনবি বলে, আমি জানি তোমার নিজের কর্মের জন্য তুমি অনুতপ্ত। সৌভাগ্যের ব্যাপার হলো আমি এখনো জীবিত আছি। কখনো কখনো আমাদের ভুলটা আমরা অনেক দেরিতে বুঝতে পারি। যার সাথে অন্যায় করি হয়তো একটা সময় ক্ষমা চাওয়ার জন্য সেই মানুষটি আর থাকে না, তখন আমাদের অনেক খারাপ লাগে। কিন্তু আমি বেঁচে আছি, এটা ভেবেই হয়তো তোমার কষ্ট কিছুটা কম হবে। চলে যাওয়ার সময়ও সোয়ং তার থেকে ক্ষমা চাইতে পারে না। সে বসে প্রচুর কান্না করতে থাকে। রাতে গংতে ইউনবিকে বলে, আমরা সব সময় ফ্রেন্ড হয়েই থাকবো। তোমার জন্য আমি নিজের মনে আর কোনো ফিলিংস রাখবো না, কারণ আমি তোমার সাথে কথা না বলে তোমাকে না দেখে থাকতে পারবো না। ইউনবি চলে যাওয়ার সময় সে দৌড়ে গিয়ে তাকে ধরে বলে, আমি তোমাকে মিথ্যা বলেছি যে আমি তোমাকে নিয়ে কোনো কিছু ফিল করব না, কিন্তু আমার দ্বারা এটা হবে না। সে আমি যত চেষ্টাই করি না কেন, কারণ আমার কাছে তোমাকে ভালো না বাসার কোনো কারণ নেই। আমি এভাবেই থাকতে চাই। আমি দূর থেকেই সবসময় তোমাকে ভালোবেসে যেতে চাই। তোমার আমার জন্য কষ্ট পাওয়ার দরকার নেই। তুমি তোমার জীবনে খুশি থেকো। এই বলে সে তাকে পেছনে না ঘুরে চলে যেতে বলে। ইউনবির তার জন্য কিছুই করা থাকে না, কারণ সে তো অন্য কাউকে ভালোবাসে। এরপর ইউনবেউল ইউনবিকে বলে, তুমি ইয়ানকে পছন্দ করো, কিন্তু এটা তাকে বলে কেন দিচ্ছ না? ইউনবি এটা শুনে অবাক হয়ে যায়। ইউনবেউল বলে, ইয়ান এখনো আমার বন্ধু, আমরা সবসময় বন্ধুই ছিলাম। ইয়ান তোমাকে পছন্দ করে, তো তুমি তাকে অ্যাকসেপ্ট করতে পারো। যা শুনে ইউনবি অনেক খুশি হয়ে যায়। আর এরপর ইউনবি ইয়ানকে বলে, আমি তোমাকে পছন্দ করি, কিন্তু এখন আমি তোমাকে অ্যাকসেপ্ট করতে পারবো না। নিজেকে চেনার জন্য এবং সবকিছু ঠিক হওয়ার জন্য আরো কিছু সময় দরকার। ইয়ান বলে, যত সময় লাগুক না কেন আমি তোমার জন্য অপেক্ষা করব। ইয়ান তাকে তার মেডেলটি আবারও দেয় আর বলে, যখন তুমি আমার ফিলিংস বুঝতে পারবে আর আমাকে অ্যাকসেপ্ট করে নিবে, তখন তুমি এটা আমাকে ফিরিয়ে দিবে। তবে তোমাকে এটা ফিরিয়ে দিতেই হবে। এই বলে তারা দুজনে এখান থেকেই আলাদা হয়ে যায়। আর এরপর ইয়ানের একটি কম্পিটিশন ছিল। এক কাঁধে ইনজুরি থাকার কারণে মাঝপথে গিয়ে ইয়ান থেমে যায়, কিন্তু সে আবারও সুইমিং করতে শুরু করে। আর এই কম্পিটিশনে সে উইনারও হয়ে যায়। সেখানে আমরা ইউনবিকেও দেখতে পাই। এরপর ইউনবি অন্য স্কুলে চলে যায়। আর এরপর প্রায় 6 মাস কেটে যায়। হঠাৎ করেই তাদের ক্লাসে একজন নতুন স্টুডেন্ট আসে, আর সবাই তাকে দেখে বলতে থাকে, এটা ইউনবি নাকি ইউনবেউল। তখন সে বলে সে ইউনবি, অর্থাৎ ইউনবি আবারও এই স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে। গং থেকে মেসেজ করে ডেকে নিলে সে তাকে দেখে অনেক খুশি হয়ে যায়। মিস সং আর ইউনবেউল অন্য শহরে চলে গিয়েছিল। এরপর হঠাৎ ইউনবি বাসে ইয়ানকে দেখে তার পিছনে গিয়ে বসে এবং তাকে মেসেজ করতে থাকে। আর তখনই সে ইয়ানের মেডেলটা তাকে ফেরত দেয়, অর্থাৎ সে তাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। ব্যাকগ্রাউন্ডে ইউনবি বলে, 18 বছর বয়সটা স্বপ্ন পূরণ করার জন্য অনেক কম সময়, কিন্তু স্বপ্ন দেখার এইটাই সঠিক সময়। আমরা এখন বেপরোয়া। এই বয়সে আমাদের সবার ভুল হয়, কিন্তু ভুলটাকে স্বীকার করে সামনে এগিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। যদি একজন ব্যক্তিও কোনো অসহায় বন্ধুর পাশে গিয়ে দাঁড়ায়, তার হাত ধরে তাকে সাহায্য করে, তাহলে এরকম কোনো কিছু থাকবে না যেটা আমরা অর্জন করতে পারবো না। শেষে ইউনবি বলে, যদি কোনো কারণে কষ্ট পেয়ে থাকো তো ইটস ওকে, এখন আমাদের বয়সী বা কত। আর এখানেই অসাধারণ ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামার এন্ডিংটা অন্যরকমও হতে পারত।
পার্সোনালি আমি চেয়েছিলাম ইউনবির সাথে গংতে আর ইয়নডোলের সাথে যেন ইয়ানের হ্যাপি এন্ডিং হয়, কিন্তু পরিচালক আমার আশায় পানি ঢেলে দিয়ে দুইটা হৃদয় ভেঙে দিয়ে মাঝখান থেকে দুইজনকে মিলিয়ে দিল। যাই হোক, ড্রামাটা তোমাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাও। আর আমার খুবই খারাপ লাগে যে এত মানুষ আমার ভিডিও দেখে কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না। তো তোমরা সবাই প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।